শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় উপজেলা নির্বাচনে আগ্রহ অনাগ্রহ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে জনাব জুনায়েদ সাকি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। 8 মে থেকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন আমাদের দেশে বরাবরই উৎসব মুখর হয় এটি বলা হয়ে থাকে, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে সেই উৎসবে খানিকটা ভাটা পড়ছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে, বিশেষ করে উপজেলা বা ইউনিয়ন পরিষদ এইসব নির্বাচনগুলোতে গ্রামেগঞ্জে যেই ধরনের আমেজ ছিল, এই নির্বাচনের ক্ষেত্রে অন্তত সেটি দেখা যাচ্ছে না। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনি আলাপ করবেন কেন এমনটাকে? আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই যে আমি প্রথমে দুটো বিষয় বলতে চাই। 1 নম্বর বিষয় হচ্ছে যে এই উপজেলা নির্বাচন কিংবা উপজেলা ব্যবস্থা কিংবা স্থানীয় সরকার ব্যবস্থা সাধারণভাবে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা হওয়ার কথা হয়ে গেছে স্থানীয় শাসন। সংবিধানেই ইংরেজিতে আছে লোকাল গভর্নমেন্ট, বাংলায় আছে স্থানীয় শাসন। তো আসলে এটা যে একটা বিষয়টা মনে হতে পারে যে এটা একটা ভুল, কিন্তু কাকতালীয়ভাবে ওইটাই ঘটেছে আর কি। স্থানীয় শাসনটাই এখানে কার্যকর হয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থা আসলে তৈরি হয়নি। এখন এই উপজেলা ব্যবস্থাটা আসলে কিংবা সাধারণভাবে এই যে আমাদের যে স্থানীয় সরকার ব্যবস্থা, দুটো পার্থক্য। সংসদ হবে আইন তৈরির জন্য, আর সাধারণভাবে স্থানীয় সরকারগুলো থাকবে ওই লোকালিটির যে উন্নয়ন বলেন, অন্যান্য তাদের যে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ইত্যাদি দেখার জন্য। তো সেই জায়গায় তো একটা পুরো সংসদের কন্ট্রোল, কর্তৃত্ব স্থানীয় সরকারের উপরে আছে। প্র্যাকটিক্যালি এই সংস্থাগুলোর তেমন কোনো খুব বেশি এখতিয়ার নেই। এটা গেলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তারপরও যতটুকুই করতে পারা গেছে, যে তার মধ্য দিয়েই স্থানীয় মানুষজন মনে করতেন যে আচ্ছা, এইখানে যারা যাবে তাদের কাছে তাদের ডে টু ডে প্রবলেমগুলো নিয়ে তারা যেতে পারেন। সেই দিক থেকে এই নির্বাচনটার একটা গুরুত্ব ছিল। এবং যেটা আপনি বলেছেন যে উৎসব বাংলাদেশের নির্বাচনে, সেটা স্থানীয় নির্বাচনে বরং জাতীয় নির্বাচনের চাইতেও বেশি অনেক ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু এটা আরও একেবারে নাই হয়ে গেল যখন থেকে আওয়ামী লীগ প্রায় একতরফাভাবেই আপনার এখানে দলীয় প্রতীক ব্যবস্থা চালু করলো। এখন দলীয় প্রতীক চালু করার ফলে আগে যে একটা ধরেন আওয়ামী লীগ, বিএনপির মতো বড় দলগুলোর মধ্যে যে একটা অনেক প্রার্থী দাঁড়াতেন, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হতো, ফলে দলগুলো জানতে পারতো যে তাদের কোন প্রার্থী কতটা জনপ্রিয় বেশি। সেইটার একটা ন্যূনতম একটা ব্যবস্থা ছিল, এক ধরনের প্রাইমারি আকারে সেটা দেখা যেত। কিন্তু দলীয় প্রতীক হওয়ার ফলে এইটা আর ওই জায়গাতে নেই, বরং বিরাট অঙ্কের টাকার বিনিময় শুরু হয়ে গেল। এবং তার মধ্য দিয়ে যে কোনো মূল্যে ওই আসনটাকে জিততে হবে, কারণ এত টাকা দিয়ে নমিনেশন নিয়ে এসেছি, সুতরাং এটা জিততে হবে, এইরকম ব্যবস্থাটা এখানে দাঁড়িয়ে গেছে। এখন আসি আমি আমার দ্বিতীয় পর্যায়ে। সেটা হচ্ছে যে বাংলাদেশে এই 14, 18, 24-এর পরের নির্বাচন ব্যবস্থা মোটামুটি ধ্বংস হয়ে গেছে। এইটা কি বলে যে এটা নির্বাচন বলে কোনো জিনিস এখানে নাই। একটা সরকার ক্ষমতায় আছে, তারা মনে করেন যে তারাই ক্ষমতায় থাকবেন, তাদের শর্ত মেনে যদি কেউ আসেন তাহলে কল্যাণ পার্টি, ব্যারিস্টার শাহজাহান ওমর কিংবা জাতীয় পার্টি তাদের মতো করে কিছু ভাগবাটোয়ারা তারা দিতে রাজি আছেন। এই যে বাংলাদেশের নির্বাচনকে তারা দাঁড় করিয়েছেন, তার ফলে উপজেলা নির্বাচনে গিয়ে এখন ধরেন এটাকে গ্রহণযোগ্য দেখানোর জন্য আওয়ামী লীগ কিন্তু বললো যে এবার দলীয় প্রতীকে আমরা দেব না। কিন্তু দেখেন, নীতিগতভাবে কিন্তু কোনো বদল আনেনি, অর্থাৎ তারা দলীয় প্রতীক ব্যবস্থাটা বাদ দিয়ে দেয়নি, তারা নিজেরা দলীয় প্রতীক দিচ্ছে না, ফলে এক জায়গায় বেশ কয়েকজন প্রার্থী হচ্ছে। তো তাদের প্রার্থীদের মধ্যেও আবার একটা কেন্দ্রীকরণ আছে। কিন্তু আমরা কেন্দ্রে যেমন কেন্দ্রীকরণ দেখি, স্থানীয় পর্যায়ে কেন্দ্রীকরণ, এমপির আত্মীয় স্বজনরা অথবা স্থানীয় যে পাওয়ারফুল নেতা তার আত্মীয় স্বজনরাই দাঁড়াচ্ছেন। এই কেন্দ্রীকরণটা ঠেকানো যাবে না। কিন্তু উপজেলা নির্বাচনও হয়ে গেছে সেন্ট্রাল অ্যাকুমুলেশনের, আমাদের এখানে যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ, তার একটা হাতিয়ার।
ফলে আপনি উপরে যেহেতু রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা চলছে, আমি যদি উপজেলা চেয়ারম্যান হই আমিও যতটুকু এখতিয়ার আছে ওইটাও আহরণ করতে পারবো, অথবা ওখানে অন্যান্য যে ভাগবাটোয়ারা চলে যাবে। ধরেন এমপি আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন, পৌরসভা চেয়ারম্যান আছেন, মানে অনেকগুলো আছে। এখানে সবাই যদি এক কেন্দ্রিক হয়, একই পরিবারের হয়, তাহলে মোটামুটি ভাগবাটোয়ারাটা এক জায়গায় থাকে। যদি অনেকগুলো হন তাহলে ভাগবাটোয়ারা ভাগ হয়ে যায়, ফলে কেন্দ্রীকরণের এটা একটা সমস্যা। এই কারণে এই কেন্দ্রীকরণটা হবে, এবং ওইখানে একইভাবে নির্বাচনের বদলে কে কার ক্ষমতার খুঁটি সেই দিক থেকেই আপনার নির্বাচিত হয়। স্বজনদের ব্যাপারে তো এক ধরনের, ফলে যতই স্বজনদের ব্যাপারে তো এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, নির্দেশনা কার্যকর হচ্ছে না, কয়েকজন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে নির্দেশনা কার্যকর হচ্ছে না। এর কারণ হচ্ছে যে এটা একটা আর্থিক বিরাট লেনদেনের ব্যাপার, কার্যকর হবে না। আমি যে কথাটা বলতে চাইছি যে তার মানে হচ্ছে আওয়ামী লীগেরও বেশ কয়েকজন প্রার্থী থাকা সত্ত্বেও ইলেকশনটা কিন্তু পাওয়ারের, ক্ষমতার খুঁটি যেখানে সেখানেই কাজ করবে। কারণ হচ্ছে নির্বাচন যেন তেন যেমন তেমন আমার ক্ষমতাটা চাই, আমার আসনটা চাই। হ্যাঁ, ফলে ওই জায়গাটাতে জনগণের মধ্যে আগ্রহ কমে গেছে। বিরোধী দল কোনো আস্থার জায়গা নেই যে এইসব নির্বাচনের মধ্যে দিয়ে আসলে কোনো কার্যত কোনো জায়গা তৈরি হবে, কেননা এর তো এমনিতেই ক্ষমতার কোনো প্রসঙ্গ নাই। ফলে আর যে অবস্থার মধ্যে আছে তাতে বিরোধী দলের নেতাকর্মীরা নির্বাচনে গিয়ে আরও হামলা মামলার শিকার হওয়া ছাড়া তাদের আসলে কোনো রাস্তা থাকবে না। এখন তারপরও আমি বলবো যে স্থানীয় নির্বাচন এটাতে যদি ব্যক্তিগতভাবে কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন, আমরা আমাদের মঞ্চ কিংবা দল থেকে বলেছি যে এটা ব্যক্তিগত প্রশ্ন। আমরা সাধারণভাবে নির্বাচন যে ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে কোনো পরিবর্তন হবে, আমাদের রাজনৈতিক অবস্থান সেটাই, এবং আমরা যেটা চেষ্টা করছি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে হয়। সেটা ফিরিয়ে আনতে গেলে নির্বাচন ব্যবস্থা ঠিক করতে হবে, সাথে পুরো রাষ্ট্র ব্যবস্থার নতুন একটা বন্দোবস্ত লাগবে, যেটা একটা গণতান্ত্রিক বন্দোবস্ত 31 দফা প্রতিষ্ঠা করতে হবে। সেলিম আলতাফ জর্জ, আপনার কাছে যাব, যে প্রশ্নটি করেছিলাম জনাব জুনায়েদ সাকিকে, যে বছর দশক আগেও বা এক দশক আগেও যে স্থানীয় সরকার নির্বাচন আমরা বলছি যে একটা উৎসবমুখর অবস্থা ছিল, এখন তো বাস্তবতা সেরকমটি নেই। এবং যেটি বলছিলাম যে সরকার হয়তো চেষ্টা করছে, প্রতীকবাদ দিয়েছে, দলীয় নেতাকর্মী যারা রয়েছে, এমপি মন্ত্রী, তাদেরকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও আপনার কাছে মনে হয় কি কাঙ্ক্ষিত ফল আসছে? ধন্যবাদ আপনাকে, আমার নিজের সমালোচক সহ যারা দেখছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আপনার প্রশ্নের উত্তরে আমাদের সাকিব ভাই বিভিন্ন বিষয় এনেছেন টেনে। স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, এটার পার্থক্য নিয়ে উনি কিছু কথা বলেছেন। এই বিষয়ে আমার একটু কথা বলার আছে। বাংলাদেশে স্থানীয় সরকার প্রবর্তনের পরে উনি বলছেন স্থানীয় প্রশাসন সহ এটা স্থানীয় সরকার নয়। স্থানীয় সরকার প্রবর্তনের পরে স্থানীয় সরকার পরিচালিত হবার ক্ষেত্রে যেই যেই বিষয়গুলো প্রয়োজন সেইগুলোর একটাও গড়ে ওঠে নাই। স্থানীয় সরকার যখন স্থানীয়ভাবে পরিচালিত হবে তখন এই স্থানীয় সরকার পরিচালনার সম্পদ আহরণ, ট্যাক্স এবং এর মধ্য দিয়ে সেই সরকার পরিচালনার নিজস্ব ক্ষমতা থাকতে হবে। কিন্তু সেইটা আমাদের দেশে গড়ে ওঠে নাই, খুব স্বাভাবিক এবং বাস্তবিক কারণেই গড়ে ওঠে নাই। তো যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো উন্নয়ন কর্মকাণ্ড লোকাল গভর্নমেন্টে যাবে, পৃথিবীর সমস্ত দেশে, শুধু বাংলাদেশে নয়, ইউরোপিয়ান কান্ট্রিতেও যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অর্থ স্থানীয় পর্যায়ে উন্নয়ন বরাদ্দ হয় তখন ওইখানকার যিনি সংসদ সদস্য তার মাধ্যম দিয়ে এটা যেতে হবে। এইটাই স্বাভাবিক প্রক্রিয়া। আপনি নিউ ইয়র্কের মেয়র সাহেব যিনি, যখন সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে তখন কিন্তু ওই সংসদ সদস্যের দরবারে যেয়ে তাকে টাকাটা আনতে হবে। এটা হচ্ছে আপনার বাস্তবিক অবস্থা, এটা পরিষ্কার বিষয়। আমরা অনেকে বিভিন্নভাবে আলোচনা করি। আমাদের দেশের স্থানীয় সরকার এখনো স্বাবলম্বী নয়। যেদিন এরা স্বাবলম্বী হবে সেদিন সরকার এরা ঠিকই পরিচালনা করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যতদিন ভর্তুকি দেবে ততদিন আপনার পার্লামেন্ট সদস্যদের সেই জায়গায় ইন্টারফারেন্স থাকবে। এইটাই হচ্ছে আপনার বাস্তবতা, এটাই হচ্ছে আপনার স্বাভাবিক নিয়ম। অতএব ওই বিষয়টা আমরা ভিন্নভাবে ব্যাখ্যা না করে, যেটা বলছেন যে নির্বাচনটা তো উৎসবমুখর ছিল, সেখানে জনগণের অনাগ্রহ কেন? বিএনপি নির্বাচনে আসছে না, জনগণের অনাগ্রহ। আমি বলি, দেখেন যে বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচনে একটা বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য ওনারা বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। এই কারণের ভিত্তিতে ওনারা অংশগ্রহণ করছে না। স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক দল, সে রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তখন তাদের কর্মী সমর্থকরা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারা উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলবে, এটা স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করা তাদের নিজস্ব কৌশল তারা অবলম্বন করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে সে নির্বাচনে অংশগ্রহণ করছে,
অপরপক্ষে বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করছে না। স্বাভাবিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে দল হিসাবে আওয়ামী লীগ তার রাজনৈতিক কৌশল অবলম্বন করবে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। সেই কৌশল অবলম্বনের ক্ষেত্রে আমরা কখন প্রতীক দেব, কখন দেব না, কিংবা অপেক্ষাকৃত জনসাধারণের অংশগ্রহণমূলক নির্বাচনকে আপনার গ্রহণযোগ্য করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আওয়ামী লীগ গ্রহণ করবে। এবং সেই কোন গ্রহণ করার ক্ষেত্রে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বলছে এটা লোক দেখানো, তালবাহানা। এখন এই কথাগুলো তো ওনারা দীর্ঘদিন যাবৎ বলে আসছেন, এবং এই একই কথা আমি কোয়াইট শিওর জনায়েদ সাকিব ভাই এই কথাটা আমার জন্য বলছেন না, উনি এই কথাটা বলছেন দেশের মানুষের জন্য, যাতে দেশের মানুষ তার এই কথার উপরে সমর্থন দেয় এবং সেই সমর্থনের ভিত্তিতে তাদের সেই দাবি দেওয়া ওনারা অর্জন করতে পারেন। তো আমার মনে হয় গত 14-15 বছর যাবৎ এই কথা বলার পরে দেশের মানুষের কতটা সমর্থন, ওনারা যুগপৎ আন্দোলনের নামে সমস্ত দল একত্রিত হওয়ার পরে কতটা সমর্থন পেয়েছে, সেটা এখন অনুধাবন করার সময় এসেছে। এখন যদি অনুধাবন কেউ করতে পারে কিংবা না পারে, সেটা আওয়ামী লীগের দোষ নয়। আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল, দেশের মানুষের জন্য রাজনীতি করাই আওয়ামী লীগের কাজ। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণ করার ক্ষেত্রে আওয়ামী লীগ তার কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনের মাঠে থাকবে। হ্যাঁ, কৌশলের কারণে আমাদের অনেক নিজেদের ভেতরে বিভিন্ন ধরনের প্রার্থী হয়েছে। সেই প্রার্থীদের ক্ষেত্রে আমাদের যে খুব যে সুবিধা হচ্ছে তা না, আমরা অস্বীকার করবো না, আমাদের কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু সেই অসুবিধাগুলোকে যতটা কমিয়ে রাখা যায়, যতটা কমিয়ে রেখে আমরা এটাকে ওভারকাম করতে পারি, সেই কৌশলই আমরা নিচ্ছি। আত্মীয় স্বজনের অনেকের কথা বলা হয়েছে। বাংলাদেশে উপজেলা পরিষদের সংখ্যা আমার মনে হয় 550-র উপরে হবে, প্রায় 600-র কাছাকাছি। তো সেইখানে আত্মীয় স্বজন কিংবা এই সমস্ত পরিবার পরিজনের মানুষজন কয়টা উপজেলায় অংশগ্রহণ করছে, সেটা যদি আপনি হিসাব করেন, তাহলে এই 600 উপজেলার ভেতরে যদি আপনি হিসাব করেন 50% হিসেবে হয়তো কম অংশগ্রহণ করছে, একটা বিরাট অংশ কিন্তু এটার বাইরে রয়ে যাচ্ছে। অতএব সামগ্রিকভাবে এটাকে কলুষিত করে বলার কোনো সুযোগ নেই। তারপরেও আমাদের দলীয় প্রধান নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা যারা মানবেন না, আমি আবারও আপনাদেরকে বলছি, সাংগঠনিকভাবে তাদের শাস্তি নিশ্চয়তা দেওয়া হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আবারও আসবার চেষ্টা করবো আপনার কাছে, এবং তখন হয়তো আমি জানতে চাইবো যেটি প্রতীক নিয়ে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, স্থানীয় পর্যায়ে প্রতীক দেওয়ার কারণে এটি কি যে কথাটি বরাবরই বলা হয়ে থাকে যে অপেক্ষাকৃত সরাসরি যারা রাজনীতিতে জড়িত নয়, এলাকায় অনেকটাই গ্রহণযোগ্য অবসরপ্রাপ্ত শিক্ষক বা অন্যান্য পেশায় যারা আছে তাদের নির্বাচনে আসার যে সুযোগটি ছিল, সেটি কি বন্ধ হয়ে গেছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনও আলাপ আলোচনা হচ্ছে, এবং আওয়ামী লীগকে এখন উপলব্ধি করতে পারছে কিনা যে প্রতীকে নির্বাচন দেওয়ার বিষয়টি কেমন ছিল, সেই জায়গা থেকে সরে আসছে কিনা, এইসব বিষয় নিয়ে আপনি বলবেন। আমি একটু শুনে আসি। জনাব মাসুদ কামাল, আপনার কাছে শুনবো, কি হলো নির্বাচনে যে অনাগ্রহ তৈরি হচ্ছে? নির্বাচন কোথায়? আমি তো নির্বাচনই দেখি না। শুনেন, আমি আপনাকে একটা বটম লাইন আগে বলে নেই। বাংলাদেশে যদি প্রধান দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই দলের যে কোনো একটা যদি কোনো নির্বাচনে অনুপস্থিত থাকে, সেটা কোনো নির্বাচনই নয়। এটা হলো বটম লাইন আর কি। যদি কালকে বিএনপি ক্ষমতা আসে, সেখানে যদি আওয়ামী লীগ ওই নির্বাচনে অনুপস্থিত থাকে, ওটা কোনো নির্বাচন হবে না রে ভাই। ওটা একটা ওরা নিজেরা একটা খেলাধুলা, নিয়ম রক্ষা হবে। নিয়ম রক্ষাকে নিয়ম কে? নিয়ম কোথায় রে ভাই? নিয়ম কোনটা? নিয়ম কাকে বলে? নিয়ম জিনিসটা কি? নিয়ম তো জনগণের প্রয়োজনে হয় না। 96-এ জুন মাসে আপনার বিএনপি একটা ইলেকশন করছিল না? ফেব্রুয়ারি মাসে, 15 ফেব্রুয়ারি ইলেকশন করছিল। সেই ইলেকশনটা কি কারণে করছিল? 5 বছর জন্য করছিল। যারা ইলেকশনে পাস করছে না, ওনারা তো বলে এটা সংশোধনের জন্য করেছিল। না, আগে করে সংবিধান সংশোধন। যখন ইলেকশন করে তখন বলেন এই সংশোধন নির্বাচন করতেছি, তখন তারা ক্ষমতা থাকার জন্য আসছিল। জনগণ যখন দেখছে জনগণের চাপ পড়ছে, তারা কিন্তু ব্যাক করছে। তারা যে সংসদটা ভেঙে দিল, ওটা কি নিয়ম অনুযায়ী হয়েছিল? ওটা নিয়ম ওটা ছিল ভাই। নিয়ম তৈরি হয় মানুষের কারণে, মানুষের চাপে, মানুষের প্রয়োজনে। হিসাবটা এরকম। এখন যেটা হচ্ছে, নিয়মের কথা বলা হচ্ছে, নিয়মটা এখানে অজুহাত হিসেবে উচ্চারিত হচ্ছে। একদল মনে করছে যে এটা বলতে হবে, বলতেছে। আরেক দল যাচ্ছে না ইলেকশনে। তারা কেন যাচ্ছে না? তারা বলছে যে এখানে যাওয়ার মতো পরিবেশ নাই। পরিবেশ কিন্তু গুরুত্বপূর্ণ। আমাকে অনেকে বলেন যে ভাই পরিবেশ বলতে আপনি কি বুঝেন? তারপরে আপনি ওই নির্বাচনে গেলেন না, জাতীয় সংসদ নির্বাচনে গেলেন না, স্থানীয় সরকারে যান। কারণ স্থানীয় সরকারটা তো অনেক লোক ইনভলভ থাকে, স্থানীয়ভাবে যে পলিটিক্স করতে হয় এগুলি। দেখেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে যায় নাই। তাদের একটা সিদ্ধান্ত কী ছিল? যে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনকেই আমরা নির্বাচন বলে মনে করি না, এবং এটা নির্বাচনে যথাযথ এবং প্রত্যাশিত পরিবেশ এখানে বজায় থাকবে না। তো এখন তারা এখানে যাবে কেন?
ভাই একটা লোক ফরজ নামাজে পড়ে নাই, তাকে বলতেছেন যে তুমি নফল পড়ো, কেন সে নফল পড়বে? আবার বলবে যে ফরজ নামাজ পড়লে না কেন? বিএনপি কি বলছে, ধরেন আপনি একটা জায়গা, আমি এক্সাম্পলতে বলি, একটা জায়গায় ঘরের মধ্যে প্রচুর মলমূত্র রেখে দিচ্ছেন, ঢুকে বলছেন তুমি নামাজ পড়ো, হবে ওই লোকের নামাজ? ও বলবে যে এই জায়গাটা তো নামাজের জন্য উপযুক্তই না, পূর্ব শর্ত। আগে আপনি জায়গাটা ক্লিন করেন রে ভাই। তো আপনি একটা বানিয়ে রাখছেন ইলেকশনের সিস্টেম, বলে যে এর মধ্যে তুমি ঢুকে তুমি নামাজ পড়ো, এই দেখো আমরা পড়তেছি, তুমি কেন পড়ো না? তো আপনারা তো হচ্ছে না রে ভাই, এটা তো সে পরিবেশই নাই। তো এখানে নফল ফরজ দেখুন আলোচনা না, আলোচনা হলো পরিবেশ। আগে আপনাকে পরিবেশটা করতে হবে। এই নির্বাচন আপনি আমাকে একটা সহজ কথা বলেন, কেন নৌকা তারা বাদ দিল কেন? আজকে হাইপোথেটিক্যালি ধরেন তো, যদি আজকে বিএনপি ধানের শীষে অংশ নিত, নৌকা বাদ দিত? বাদ দিত? দিত না তো। কারণ নৌকা যে বাদ দিত না তার বড় প্রমাণ কি? তারা তো আইনই করতে পারতো, নৌকা বাদ আইন করা তো 1-2 মামলা, ওটা তো করে না। আইন আছে কিন্তু দলীয় সিদ্ধান্ত। হ্যাঁ, আমরা দলীয় সিদ্ধান্ত নিয়েছি। কেন নিয়েছি? নির্বাচনে বেশি বেশি প্রার্থী দেখানোর জন্য নিয়েছি, এটা একটা কারণ। কিন্তু এইটা করতে যে ওই যে বলে না একটা ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করা, সেটা কিন্তু অলরেডি করে ফেলেছে। ওইটা কিভাবে করছে এখন তারা থেকে থামাইতে পারছে না। এটা তারা আপনার সংসদ নির্বাচনে দেখেছে, থামানো যায় না। কিন্তু ওই যাকে দেয় তাকে হারাই দেয় সবাই মিলা। তো নৌকার আবার পরাজয় হয়, এটা আবার আরেক দিক দিয়ে কিন্তু নৈতিকভাবে একটা আঘাতও বটে। এই জন্য এবার দেয়ই নাই। অনেকে বলে এই নির্বাচন না করে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমি তো মনে করি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের হচ্ছে। আওয়ামী লীগের নৌকা ত্যাগ করতে হচ্ছে ভাই। আওয়ামী লীগের দেখেন, বিএনপি বলছে আমি নির্বাচনে যাব না, যারা গিয়েছে তারা মোটামুটি, আমি এদের মধ্যে খুব উল্লেখযোগ্য মানে কি, উল্লেখ করার মধ্যে কাউকে পাই নাই। স্থানীয় পর্যায়ে আগে বিএনপি করতো, অনেকজন ধরে ইনঅ্যাক্টিভ ও মুক্ত মুখ হাবি যাবে তারা করছে। তারপরে কিন্তু বিএনপি তাদের ব্যাপারে সাংগঠনিকভাবে কিন্তু ব্যবস্থা নিয়েছে। পারছে আওয়ামী লীগ, পারছে। আওয়ামী লীগ একটা ঘোষণা দিয়েছিল, পারতেছে না তো। হ্যাঁ, তারপরে তারা নতুন একটা বাংলা ভাষায় নতুন একটা ব্যাখ্যা আবিষ্কার করছে যে স্বজন বলতে কারা, স্বজন হলো স্ত্রী পুত্র, ধরলাম পুত্র ডাকবো, ধরলাম সন্তান, সন্তান আমি আরেক ধাপ বাড়াই দিলাম, অথবা স্ত্রী স্বামী আরেক ধাপ বাড়াই দিলাম, তাহলে এই হলো স্বজন। এটা কার ডেফিনেশন? আওয়ামী লীগের ডেফিনেশন। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, আমরা যে এতদিন ধরে শুনে আসতেছি যে 75-এ আমাদের প্রধানমন্ত্রী স্বজন হারিয়েছেন তো। ওনাদের এই বর্তমান সংজ্ঞায় স্বজন আছে ওখানে? ওনার স্বামীও নাই, ওনার সন্তানও নাই, তো ওরা স্বজন না। এই লোকগুলো, এই ওবায়দুল কাদের শহীদ, আওয়ামী লীগের যারা নেতা এখন, এই লোকগুলো নিজেদের স্বার্থকে ধরে রাখার জন্য, নিজেদের স্বার্থের জন্য দলের যে ইমোশন, দলের যে সবচেয়ে বড় যে ইমোশনটা, সেটাকে পর্যন্ত তারা ত্যাগ করছে। এই লোকগুলি করেছে এটা। আওয়ামী লীগের বুঝে না? আওয়ামী লীগের বোঝা উচিত, থামানো উচিত যে তোমরা কথা বলতে পারবে না। এই লোকগুলির পর আওয়ামী লীগের বলা উচিত তোমরা 3 মাস কোনো কথা কবে না। কারণ এই সমস্ত প্রশ্ন যে উঠতেছে, এই প্রশ্নের জবাব কি? ব্যাখ্যা দিয়ে স্বজন নির্ধারণ করা যায় না রে ভাই। সে লোক যে ভাইয়ের চেয়েও বড় স্বজন, এটা বাংলাদেশের মানুষ জানে, কাজে ওইটা লাভ নাই। আচ্ছা ঠিক আছে, ওনাদের ফর্মুলায় মানলাম, যদি ওনাদের ফর্মুলায় মানি, শাহজাহান খান তো উল্টা ওবায়দুল কাদের দমকায় আসছে। কি করতে পারছে শাহজাহান খান রে? তার তো সন্তান, একরাম চৌধুরীর সন্তান, কি করতে পারছে? কিছুই করতে পারে নাই, কিছু করতে পারবেও না। না পারার ইতিহাসই আমরা দেখি। জি, অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো আমি এই আলোচনা। একটা নিয়মাফিক বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব জুনায়েদ সাকি, যে প্রসঙ্গগুলো এসেছে সেগুলো নিয়ে আলাপ করবেন, পাশাপাশি সেলিম আলতাফ জর্জ যেটি বলছেন যে গত প্রায় দীর্ঘদিন থেকে আপনারা নির্বাচনী ব্যবস্থা নিয়ে যে বিষয়গুলো বলে যাচ্ছেন, জনগণ কি সেই অর্থে আপনাদের সাড়া দিচ্ছে কিনা, কিংবা কতটা কাজে আসছে, কার্যকর হচ্ছে, মোট কথা বর্জনে কি আসলে কিছু অর্জন হচ্ছে কিনা? ধন্যবাদ। আমি এই প্রশ্নে আসবো, তার আগে একটা বিষয় বলে নিই। দেখুন, নির্বাচনগুলো তো আসে যায়, কিন্তু এর মধ্য দিয়ে যে বেশ কিছু কাঠামোগতভাবে অনেকগুলো বদল ঘটে, সেগুলো অনেক সময় আর খেয়াল করা হয় না। এই যে এরকম একটি একতরফা অবস্থার মধ্যে নির্বাচন কমিশন কি করলো? 10,000 টাকার জামানতকে 1 লাফে 1 লক্ষ টাকা জামানতে পরিণত করলো।
এখন আপনি বলেন যে সাধারণ একজন মানুষ কিভাবে নির্বাচনে দাঁড়াবে? আপনি 1 লক্ষ টাকার জামানতই করছেন উপজেলা পর্যায়ে। তাহলে এইটা ইঙ্গিতটা তো খুব পরিষ্কার, যাদের হাতে টাকা আছে তারা এটা তারা এই ঝুঁকি নিবে। ধরুন আমি নির্বাচন করব, আমি হয়তো জিতবো না, কিন্তু আমি মানুষের মধ্যে পরিচিতি অর্জন করতে চাই, আমার বক্তব্যটা উপস্থাপন করতে চাই। নির্বাচনে তো এক লাফে প্রথমে কেবল জিতলেই আমি ইলেকশনে দাঁড়াবো, এটা তো কোনো নির্বাচন হয় না। গণতান্ত্রিক প্রক্রিয়া মানে হচ্ছে আপনাকে মানুষের মধ্যে আসতে হবে, তার একটা প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করা। তো তাহলে এই যে মানুষের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে সাধারণভাবে কাঠামোগত বাধাগুলো দেখেন, তারপরে যেভাবে টাকার একটা রাজত্ব তৈরি করা হয়েছে, কি পরিমাণ মানে অর্থ ব্যয় হয় এবং সেইটার কোনো রেগুলেশনস নাই। 3 নম্বর বিষয় হচ্ছে প্রশাসন এখন যেটা আমাদের উপরেও আছে, মানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আছে, এখন সর্বনির্বাচনের মধ্যে একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে যে তারাই আসলে ওই ইয়াটা ঠিক করবে যে তাদের কোন দিকে তারা ঝুঁকে আছে, সেই দিকেটা হবে। কাজেই যে কথাটা উনি বললেন যে নির্বাচন কি আদৌ আছে, এটা বাংলাদেশের মুখ্য প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধান কি, সেই জন্য আমরা আন্দোলন করছি। এখন আন্দোলনে এখনও বিজয় অর্জন করি নাই বলে, লক্ষ্য অর্জন হয় নাই বলে আন্দোলনটা তো ব্যর্থ হয়ে গেল এটা বলার কোনো সুযোগ নেই, কিংবা আন্দোলনটা অন্যায্য সেটা বলার কোনো সুযোগ নেই। আন্দোলন ইতিহাসে মানে আন্দোলন একটা ন্যায্য আন্দোলনও মানে তার ঘোষণার সাথে সাথে সে সফল হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। সুতরাং প্রত্যেকটা আন্দোলন নানান ঐতিহাসিক পর্ব পাড়ি দেয় এবং আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করছি। মানুষের প্রত্যেক, এমনকি আওয়ামী লীগ যারা সমর্থন করে তাদেরও ভোটাধিকারের জন্য লড়ছি, তারা ভোট দিতে পারে নাই। তো এই যে বলছে যে তারা আমরা জনগণের কাছে কি বলে যে অনুধাবন করতে পারলাম কিনা, যে মানুষের কাছে আমরা যেতে পেরেছি কিনা, তো আপনারা কি মানুষের কাছে যেতে পেরেছেন? আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে 10% লোকরাও ভোট কেন্দ্রে নিতে পেরেছেন এই 7ই জানুয়ারি? তাহলে যে নিদেন পক্ষে 90% লোক যে একেবারে ভোট কেন্দ্রে গেল না, তা আপনার তো আওয়ামী লীগের বলে থাকেন 40% কিংবা তারও বেশি লোক আপনাদের নাকি সমর্থক, তো তাদেরকে আপনারা টানতে পারেন নাই কেন? তার মানে আওয়ামী লীগের লোকও কিন্তু আর এই ভোটের ব্যবস্থার মধ্যে কোনো আস্থাশীল না, কারণ তারা অতীতে দেখেছে যে তারাও ভোট দিতে গিয়ে 2018 সালে ভোট দিতে পারে নাই। তারা নৌকাতেই ভোট দিত, কিন্তু তারাও ভোট দিতে পারে নাই। কাজে আমরা যে আন্দোলনটা করছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের, যারা আওয়ামী লীগ সমর্থক তাদেরও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। ভোটাধিকার হচ্ছে আমাদের নাম্বার 1 মূল লড়াই। এই যেমন স্বাধীনতার লড়াই সকল মানুষের একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল, আজকে ভোটাধিকারের লড়াইটাও বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার মর্যাদার প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। এবং সেই ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গেলে এখন যে বন্দোবস্ত, একটা জমিদারি বন্দোবস্ত, আপনি খেয়াল করে দেখেন জমিদারিতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে। এটা শুধুমাত্র এইখানে না, যেমন অন্যান্য জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে নাকি নিজেদের ছেলে মেয়েদের জন্য এখন আমাদের প্রশাসনিক কর্মকর্তারা দাবি করছেন। তো কেউ বলবেন যে মিলিটারিতে আছে, তাদের জন্য মেডিকেল কলেজ আছে কিংবা ইত্যাদি আছে, ইউনিভার্সিটি আছে, তাহলে কেন প্রশাসনিকদের থাকতে পারবে না? কিন্তু এটার মধ্যে আসলে তারা কি করতে চাইছেন? বাংলাদেশে একটা নতুন শ্রেণী তৈরি হতে যাচ্ছে, মানে যেন প্রশাসক তৈরির একটা আলাদা মানে কেন্দ্র তৈরি করা হচ্ছে। ফলে আপনি দেখবেন যে কাঠামোগত দিক থেকে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যেমন একটা জমিদারি কায়েম হয়েছে, এর যে অনুষঙ্গগুলো আছে একটা জমিদারি ব্যবস্থা কায়েমের জন্য আরও জোরদার উদ্যোগ সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। আমি যে কথাটাতে গুরুত্ব দিব যে এই যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, তাতে আমরা কখনো নির্বাচন বর্জন করছি, কখনো অংশও নিচ্ছি। 18 সালে আমরা অংশ নিয়েছি, আবার এবার বর্জন করেছি। সামনে আমরা কী কৌশল নিব সেটা আগেভাগেই ঠিক হবে না। বর্জন অথবা অংশগ্রহণ এগুলো সবই হচ্ছে আন্দোলন সফল করার কৌশল। মানে নির্বাচনে গেলাম, কেউ এমপি হলো কেউ হলো না, এটা তো মুখ্য প্রশ্ন না। মুখ্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তার সরকার নির্বাচন করতে পারে কিনা, এই অধিকারটা প্রতিষ্ঠা করা। এইটা বাংলাদেশের জনগণের এবং এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা লড়াই, অর্থাৎ বাংলাদেশের অস্তিত্ব টিকবে কিনা এটা এখন গণতন্ত্রের সাথে যুক্ত। সার্বভৌমত্ব থাকবে কিনা এটা গণতন্ত্রের সাথে যুক্ত। ফলে দুইটা লড়াই, সার্বভৌমত্ব রক্ষার লড়াই, গণতন্ত্রের লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং গণতন্ত্রের লড়াইয়ে তার গ্যারান্টি। সেই জায়গা থেকে আমরা লড়াই করছি। এখন আমি যদি আবার ব্যাক টু দি স্থানীয় সরকার ব্যবস্থা, আলতাফ ভাই, সেলিম আলতাফ জর্জ, তিনি বললেন যে স্থানীয় সরকার স্বাবলম্বী নয়, মানে তার কর আদায় হয় না। ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা সরকার যখন টাকা দিচ্ছে তখন তো এমপির মাধ্যমেই যাবে। আমরা তো এই অবস্থাটাই বদল করতে চাইছি। আমরা বলছি যে স্থানীয় সরকার ব্যবস্থা কায়েম করা মানে হচ্ছে একটা সার্টেন লেভেলের কর আদায়ের ক্ষমতাও তার থাকতে হবে, এবং সেটাই কিন্তু অঙ্গীকার ছিল। গণতন্ত্রের যে অঙ্গীকারের কথা বলা হয়েছিল, বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতা, এইটার দুইটা হচ্ছে গণতন্ত্র
প্রতিষ্ঠার একেবারে প্রধান শর্ত। এখন জবাবদিহিতা নাই করে দিবেন, বিকেন্দ্রীকরণ বাদ দিয়ে সমস্ত কিছু কেন্দ্রীভূত হবে, এবং সেটাও যে পরিবারের বাইরে, কি কেন্দ্রীভূত ক্ষমতাটা কি পরিবারের বাইরে? ফলে সেটা যখন নয়, তখন আরও স্যাটেলাইট পরিবার সব জায়গায় তৈরি হবে না। আপনি উপজেলায় চাইবেন, এমপিতে চাইবেন, ইউনিয়ন পর্যন্ত চাইবেন যে আমি কেন নয়, আমি তো সারা জীবন আওয়ামী লীগ করছি, সুতরাং আমার ছেলে মেয়ে করবে অথবা আমার ভাই বেরাদার করবে। এবং এই ভাই বেরাদার যে নাই, এইটা কি আপনি মানে যে অর্থে বললেন যে অল্প কয়েকজন, ব্যাপারটা এরকম না। এই ভাই বেরাদার যেমন রাজনীতির ক্ষেত্রে এখন প্রতিষ্ঠা হচ্ছে, এইটা প্রধান হয়ে উঠছে, সেইটা আপনি সমগ্র প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দেখবেন। আজকে ব্যাংকগুলোতে কি অবস্থা হচ্ছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কারা একটার জায়গায় আসছে। এই যে ন্যাশনাল ব্যাংক, মানে আপনি এক পরিবার থেকে মুক্ত করে, কিন্তু আরেকজন হাতে এস আলম গ্রুপেরই নিয়ন্ত্রণ আছে বলে এটা সংবাদ মাধ্যম আমাদের জানাচ্ছে যে মন্ত্রীদের আত্মীয় স্বজনরাই কিন্তু বোর্ডগুলোতে ঢুকছেন। আমরা যে কথাটা বলতে চাইছি যে স্বজনতন্ত্র, এইটাকে বলে ক্রনি ক্যাপিটালিজম, মানে পোষ্যদের আপনি রাষ্ট্র ক্ষমতা মানে ব্যবহার করে আপনি এই পোষ্যদের আত্মীয় স্বজন ভাই বেরাদারদের সম্পদ সৃষ্টি করছেন কিংবা ওই কাজে ব্যবহার করছেন। এইটা বাংলাদেশের প্রধান রোগ। এই ব্যবস্থা বদল না করতে পারলে আমরা যে সমস্ত অন্যান্য রাজনৈতিক উপসর্গের কথা বলি, ওইগুলো আসলে কোনোদিনই সমাধান হবে না যতক্ষণ না পর্যন্ত এইখানে জবাবদিহিতা এবং আমরা একটা বিকেন্দ্রীকরণের জায়গায় যেতে পারছি। সেই কারণে আমরা বলছি যে বাংলাদেশে গণতান্ত্রিক একটা নতুন বন্দোবস্ত লাগবে, যে বন্দোবস্তের জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠা করবে। এবং সেইখানে আওয়ামী লীগের জবাবটা কি? বিরোধী দল বিএনপিকে আপনি গালাগালি মানে করতে পারেন, আওয়ামী লীগ গালাগালি করে, বিএনপি অতীতে এই করেছে, সেগুলোর মধ্যে অনেক সত্যতা আছে, সেটাতে আমরাও লড়াই করেছি। কিন্তু বিএনপি এই আন্দোলনের মধ্যে এসে তারা এখন যে অবস্থানটা বলছে যে 31 দফার মধ্য দিয়ে যে বিকেন্দ্রীকরণ অথবা জবাবদিহিতা অর্থাৎ ক্ষমতার ভারসাম্য আনা সংস্কার, এইটা তাদেরও একটা প্রস্তাবনা হিসেবে তারা এখানে হাজির করছেন। তাহলে এই মুহূর্তের রাজনৈতিক অবস্থানে এটা কিন্তু আওয়ামী লীগের জবাবটা কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আওয়ামী লীগ বাংলাদেশে একটা বড় স্টেক হোল্ডার, সেইখানে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণ হতে পারতো যদি আওয়ামী লীগ এগিয়ে আসতো। আওয়ামী লীগ এগিয়ে না এসে মোটামুটি ভাবে এই জমিদারতন্ত্রই থাকবে, এই সমস্ত ভুয়া, হ্যাঁ আমরা ওই একই প্রসঙ্গ তাদের নিজেদের কোর্টে যে সমস্ত প্রসঙ্গগুলো টানলে পুরো রাজনীতিতে তাদের নিজেদের এই দখলদারিত্বকে জায়েজ করা যায়, ওই আলোচনায় তারা করছে। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বলতে হবে কোনো প্রশ্ন ছাড়াই? প্রশ্ন আগে একটি করেছিলাম, ওই দলীয় প্রতীক কেন আপনারা? আমি বলি যে সাকিব ভাই যে কথাটা বললেন স্থানীয় সরকার নিয়ে, যে ওইটাই ওনারা চাচ্ছেন, ওইটাই ওই ব্যবস্থাপনাটাই আনতে চাচ্ছেন গণতন্ত্রের স্বার্থে, এটাকে পাকাপোক্ত ব্যবস্থা করার জন্য। এটা উনি খুব সরলই একটা ব্যাখ্যা দিয়ে দিলেন। বাস্তবতার সাথে যে এই সরলীকরণের ব্যাখ্যা কত দূরে, সেইটা অনুধাবন করার সময় এসেছে। ওরা যেটা বলতে চাচ্ছেন এটা গত 52 বছরও করা সম্ভব হয়নি, কেননা আমাদের স্থানীয় পর্যায়ে যে আপনার ট্যাক্স আদায়ের যে ব্যবস্থা এবং আমাদের দেশের যে মানুষের আয়ের যে এখনো যে ব্যবস্থা, সেইখান থেকে ট্যাক্স নিয়ে স্থানীয় সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা যে কত দূরে আছি, সেটাও কিন্তু আমরা ক্রমাগত করে চলেছি, কিন্তু এখনো হয়ে ওঠেনি। অতএব আপনার এই সরলীকরণ ব্যাখ্যার সাথে বাস্তবতা অনেক দূরে। গণতন্ত্রের অনেক ব্যাখ্যা দিলেন যে গণতন্ত্রের নতুন বন্দোবস্ত আসতে হবে। হ্যাঁ, এটা আসতে পারে, এটা হতে পারে, তবে সেই বন্দোবস্তের সাথে সাকিব ভাই যেটা বললেন যে বিএনপি এখন একমত হয়ে তাদের সেই দফার সাথে যুক্ত হয়েছেন। তো বিএনপি তো ইতিপূর্বে বহুবার ক্ষমতায় ছিল, তো ক্ষমতায় থাকার পরে এই গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে কত দূর পর্যন্ত অব্যবস্থাপনায় নিয়ে গিয়েছিলেন সেটা এই দেশের মানুষের মনে আছে। যার কারণে বিএনপি যে এই কথাগুলো আজকে মানবে সেটা কিন্তু দেশের মানুষ আর বিশ্বাস করে না। যেহেতু বিশ্বাস করে না, এই জন্য ক্রমাগত এতদিন ধরে কথা বলার পরেও মানুষের আস্থা অর্জন করতে পারে নাই। এখন গণতন্ত্রের যদি ব্যবস্থা বলা হয়, সবাই কথায় কথা বলে যে আমরা পেছনের দিকে ফিরে যাব না কেন, কারণ আমাদের পেছনের দিকে ফিরে যেতেই হবে। দেয়ার ইজ নো ফিউচার উইদাউট দ্য পাস্ট। আপনি আপনার অতীতের যে কৃতকর্ম এইগুলোকে আপনার ঠিক করতে হবে, আর সেটা ঠিক না করলে ভবিষ্যতের কাজগুলোকে আপনি ঠিক মতো করতে পারবেন না। 75 পরবর্তী সময় জিয়াউর রহমান যখন সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে আপনার সামরিক আদেশ বলে সংবিধান একের পর এক সংশোধন করা শুরু করলেন, সেটা কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছিল? এই দেশের মূল স্পিরিট যেটা ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করলেন, তখন কোন গণতান্ত্রিক ব্যবস্থা ছিল? কারফিউ গণতন্ত্রের নামে এই দেশ কেমন চলেছে আমরা জানি। 2001 সাল পরবর্তী 2006 সাল পর্যন্ত খালেদা জিয়া এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের প্রজনন ক্ষেত্রের গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, সেই গণতন্ত্র থেকে বিএনপি দূরে সরে এসেছে। তো
তো সেই কথাগুলো আগে বলতে হবে। সেইগুলো না বলে যদি বলে যে হ্যাঁ আমরা নতুন বন্দোবস্তের ভেতরে যাচ্ছি, মানুষ সেটা বিশ্বাস করে না, এবং করে না বিধায়ী আছে। কিন্তু এতদিন বলার পরও কিছু হয়নি। নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত আসতে হবে, আসতে পারে ভালো। তবে একটা বিষয় আমি বারবার বলি, এখনো ক্লিয়ার করছি, বাংলাদেশে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসবে না। যদি ফিরে না আসে তাহলে সেই নতুন বন্দোবস্ত কিংবা নতুন রূপরেখাটা কেমন হতে পারে? নির্বাচন কমিশন অনেকেই বলে আজ্ঞাবহ, ঠিক আছে, এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে কিভাবে আরো ত্রুটি মুক্ত করা যেতে পারে, অধিক গ্রহণযোগ্য করা যেতে পারে, আরো কি কি ব্যবস্থা এর ভেতরে সংযুক্ত করা যেতে পারে, সেই আলোচনা যদি আপনারা না করে ওই একই ব্যবস্থায় ঘুরে ফিরে আসার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমরা যে আলোচনা করছি আলোচনা এখানেই থেকে যাবে। আর বারবার বলা হয় যে আওয়ামী লীগকে টেনে হিচড়ে নামানো হবে, বাধ্য করা হবে, পালানোর পথ পাবে না, এই সমস্ত কথাবার্তা যে বলা হয়, এইগুলো আপনার শুধু আমার মনে হয় কথার কথা, বলার কথা, শেষমেশ কিন্তু দেখা যায় যে আপনার যেখানকার অবস্থা সেখানেই রয়ে গেছে। ওনারা সংবিধান সংশোধন করতে চান, সংবিধান সংশোধন কি আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে? আওয়ামী লীগকে বাইরে রেখে হবে? হবে না। তো যেহেতু হবে না, এবং কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বারবার বলা হয়, আমি বেশি এদিকে যাব না। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে বিএনপি। যেদিন ইয়াজউদ্দিন নিজেই অসাংবিধানিক ভাবে নিজেই রাষ্ট্রপতি কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হয়েছিলেন, এর বিরুদ্ধে একটা মামলা করা হয়েছিল, সবাই জানেন, তখন হাইকোর্টের বিচারপতি আওলাদ সাহেবের কোর্টে। তৎকালীন প্রধান বিচারপতি এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরাসরি হস্তক্ষেপে সেই শুনানি বন্ধ হয়ে যায়। কে জানে ডক্টর কামাল হোসেন সাহেব মামলাটা করেছিলেন, কে জানে যে শুনানিটা হলে আজকে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতো। তারপরে ইয়াজউদ্দিন এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার 3 মাসকে যখন টেনে 2 বছরে নিয়ে গেলেন, সেই দিনই কেয়ারটেকার গভর্নমেন্টের মৃত্যু হয়ে গিয়েছে। কিন্তু দোষটা আওয়ামী লীগের ঘাড়ে চাপানো হয়। ঠিক আছে, অনেকে তর্কের খাতিরে বলেন আরো 2 টার্মের বলার কথা ছিল। তো 2 টার্মের পরে কি? সেই 2 টার্মের পরে কি হতো সেইগুলো নিয়ে কিন্তু কেউ আলাপ আলোচনা করে না। আজকে তারপরে নয় ধরলাম যে 2-3 টার্ম নির্বাচন হয়ে গেছে, আজকে তো সেই আলোচনায় আসতে পারি আমরা, কিন্তু সেই আলোচনা কেউ করছেন না। সেই জায়গাটা আমার মনে হয় আসা প্রয়োজন। আমার মনে হয় এক্সপার্টস যারা আছেন সে আলোচনা করতে পারেন, কেননা আগামী 5 বছর পরে যে নির্বাচন হবে কে জানে। আজকে যদি সেরকম একটা কাঠামোগত কোনো পরিবর্তন আপনার নির্বাচন কমিশনকে আনার ব্যাপারে সবাই মিলে আলাপ আলোচনায় আসা যায়, হতে পারে সেটা। কিন্তু এক জায়গায় গো ধরে বসে থেকে আমরা যদি মনে করি হ্যাঁ এটা দেশের মানুষের আন্দোলন, সবাই মিলে চাচ্ছে, তো দেশের মানুষ, ওনারা বলেছিলেন যে 18 কোটি মানুষ আমাদের সাথে আছে, নির্বাচন প্রতিহত করা হবে। 7 তারিখে নির্বাচনও হয়ে গেল, দেখা গেল ওনাদের সাথে যারা ছিল তারাই আছে। ভারতীয় পণ্য বর্জন করবেন, 16 কোটি মানুষ ওনাদের সাথে আছে, 3 দিন পরে দেখা গেল কেউ নেই। তো এই ধরনের আপনার কথাবার্তা ওনারা ক্রমাগত বলে চলেছেন। এইগুলো বলার মধ্য দিয়ে দেশের মানুষের কাছে ওনারা, বিশেষ করে বলবো বিএনপির নেতৃবৃন্দ, বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, আস্থাও হারিয়েছেন। যার কারণে ক্রমাগত কথা বলা বন্ধ করে যেই জায়গাটা আমাদের মূল আলোচনা হওয়া প্রয়োজন, নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক, সেই ব্যবস্থা যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসবে না, অন্য ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেটা কিনা আরো গ্রহণযোগ্য হতে পারে, আর ত্রুটিমুক্ত হতে পারে। এইটাই আমার মূল ব্যাখ্যা এখানে। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল। আমি আপনার কাছে আসবো, একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, জি, বিএনপির দোষ, আওয়ামী লীগের দোষ, জনগণের দোষটা কি? বিএনপিরও দোষ নেই, আওয়ামী লীগের দোষ নেই, দোষ হলো জনগণের। জনগণ কেন ভোট দিতে চায়, জনগণ কেন তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়, এটি হলো সবচেয়ে বড় অন্যায়। দেখেন, সেলিম আলতাফ ভাই কিছু কথাবার্তা বললেন, মানে আসলে পলিটিক্স করলে কিছু সমস্যাও আছে। যে আজকে দেখলাম যে ওই আপনার এই কী বলে লতিফ সিদ্দিকী সাহেব বলেছেন যে বর্ষি দেওয়া নাকি মুখ বন্ধ করা থাকে। পলিটিক্স করলে অনেক কিছু বলতে হয়। দেখেন সেলিম আলতাফ ভাই, উনি কিন্তু আইনজীবী মানুষ, বাইরে লেখাপড়া করছেন, ভালো তো, উনি তো খুব সেন্সিবল লোক, ওনাকে আমি পছন্দ করি, খুবই পছন্দ করি। যে উনি যে কথাটা বললেন যে বাংলাদেশে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে না, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাই হলো একটা আপত্তিকর সেন্টেন্স। আপনি কিছুই বলতে পারেন না কি হবে না কি হবে। এক সময় তো এই দেশে একজন প্রধানমন্ত্রী বলেছিলেন যে তত্ত্বাবধায়ক মানে নিরপেক্ষ এক পাগল এবং শিশু ছাড়া আর কেউ বুঝে না, বলেছিলেন তো। উনি প্রাইম মিনিস্টার ছিলেন, কিন্তু উনি বলেছিলেন তো, কি হয়েছে? উনিও বুঝেছিলেন এবং বুঝে ওনার দল এখন এটা চায়, ওনারাই ওটা করেছিলেন এবং এখন আবার চাচ্ছেন। তো এটাই হলো নিয়ম। কাজে আগাম কিছু বলাটা এটা হয় কি জানেন,
মানে এটা বলাটাই অর্থহীন, অপ্রয়োজনীয় এই ধরনের বক্তব্য নিয়ে না, ওনাদের এমনকি হয় কিনা যে দীর্ঘদিন নানা রকম কার্যকলাপে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে ঘটনা প্রবাহের কারণে, এখন এসে দাঁড়িয়ে সেই শক্ত আত্মবিশ্বাসের আত্মবিশ্বাস দিয়ে তো ভিতে খালেদা জিয়া বলছিলেন। দাঁড়িয়ে কি বলা যায় কিনা? খালেদা জিয়া তখন কি আত্মবিশ্বাস দিয়ে বলেন নাই? প্রচন্ড আত্মবিশ্বাস দিয়ে তখন বলছিলেন। 5 বছরের আর 15 বছরের শুনেন, আমি বলি আপনাকে 96 সালে মানে সেই প্রেক্ষাপটকে কি আজকের সাথে 96 মেলানো সালে সম্ভব? কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে বিএনপি যা যা করেছিল এখন আওয়ামী লীগ ঠিক তাই তাই করছে। ওই সময় আওয়ামী লীগ যা যা করেছিল এখন বিএনপি ঠিক তাই তাই করছে। একই জিনিস, এর আমাকে ভাই শিখাইতে হবে না, আমি তো ভাই এই দেশের মানুষ, আমরা তো এরপর দেখেছি, যারা দেখে নাই তারা পড়েছে। এটা তো এমন কিছু না যে আমি দেখি নাই, পৃথিবীর কেউ দেখে নাই, দেখতেছি। তখন এটার পক্ষে যা যা আওয়ামী লীগ বলছে আজকে বিএনপি ঠিক তাই তাই করতেছে, ঠিক তাই তাই করতেছে। হয়তো জনতার মঞ্চ হচ্ছে না। এখন মানুষ দেখতেছে, মানুষ বলতেছে এটা ভাই আম করে কি পাইছে, আম করে কি মানে বোকা শেখা পাইছে নাকি? আমরা কি মানুষ না? আমরা তো বুঝি রে ভাই। আপনি কি বলেন না বলেন আপনার ব্যাপার, আমি তো বুঝি, আমি তো বুঝি কি হয় না হয়। হ্যাঁ, কতগুলো কথা আমি বলি। দেখেন, কেয়ারটেকার গভর্নমেন্টটাকে আজকে যে ব্যর্থ একটা সিস্টেমে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা কে করেছে? ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো করেছে। যখন যে ক্ষমতায় ছিল, 2001-এ বিএনপি ক্ষমতায় ছিল, তারা এসে এটাকে মোটামুটি এটার একটা মানে ব্যবস্থা করে দিয়ে গেছে। ইয়াজউদ্দিনকে আইনা, ইয়াজউদ্দিনকে চিফ বানাইয়া, অ্যাডভাইজার বানাইয়া, বিচারপতির বয়স বাড়াইয়া অনেক কিছু করে তারা করছে। এবং আপনি ধরেন আপনার 2007 সালের ওই 22শে জানুয়ারি যে ইলেকশনটা হওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু সবাই প্রত্যাহার করে নিল। যদি ওই ইলেকশনটা যদি তারা করতে পারতো, 2014-তে আওয়ামী লীগ যা করছে ওইটাই করতো। আওয়ামী লীগ এখান থেকে শিক্ষা নিচ্ছে যে ওরা যে যে কারণে পারে নাই, সেই কারণকে আওয়ামী লীগ 2014 সালে আগে থামাই নিছে। তারা সাফল্যজনক করতে পারছে। কিন্তু বিষয়টা হলো জানেন কি, বিষয়টা হলো পৃথিবীতে এমন কোনো অপপদ্ধতি নাই যা নাকি অনন্তকাল চলে, নাই, পৃথিবীতে পাবেন না আপনি। মানে অপপদ্ধতি যেগুলি আসছে এমন কোনটা পাবেন না যা নাকি অনন্তকাল চলতেই থাকবে, চলতে হয় না। এক সময় চেঞ্জ হবে, এক সময় অবসান হবে। পৃথিবীতে কি এমন কোনো গভর্নমেন্ট আছে যার পতন হয় না? আছে রে ভাই, ইতিহাস দেখেন না, কত পাওয়ারফুল গভর্নমেন্ট দেখলাম, সবারই হয় পতন এক সময়, বিভিন্ন প্রক্রিয়া হয়। কেউ সিস্টেমেটিক হতে যায়, কেউ ধাক্কা খেয়ে যায়। আর কার কিভাবে যাবে এটা কেউ জানে না। কিন্তু কাজেই আমার কথা হলো কি, যে অনন্তকালের কথা আজকে বলার দরকার নাই। আপনি কি চান সেটা বলেন, কি হবে না হবে এটা কোয়েন না, এটা কোয়েন নাই, কেউ না, 2 দিন পরে যখন ঘটবে তখন কি করবেন, তখন তো বলা কিছু থাকবে না। যে মানুষ কি চায় সেটাকে বরং ফিল করা। আপনি যখন পলিটিক্স করবেন তখন আপনাকে ফিল করতে হবে যে মানুষ কি চায়। মানুষ কি চায় জানা কিন্তু খুব কঠিন ব্যাপার না। আপনি ফুটপাতে এই 1/2 কিলোমিটার হাঁটেন, আপনি বুঝতে পারবেন মানুষ কি চায়। ঢাকার ফুটপাতে হাঁটেন না 1/2 কিলোমিটার, আপনি জানতে পারবেন মানুষ কি চায়। দূরে থেকে বুঝবেন না মানুষ কি চায়। একটু মানুষের কাছে ক্লোজ হন, চেষ্টা করেন ভাই, হবে, অনেক কিছু হবে। এই দেশের মানুষ অত সহজে কাউকে ছেড়ে দেয় না। আসলে আরেকটি বিষয় কি আপনার কাছে মনে হয় কিনা, এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে নির্বাচিত হওয়ার এই প্রবণতাটাও বাড়ছে, বিশেষ করে আমরা এই সাম্প্রতিক সময়ের যে নির্বাচন, প্রথম দফায়, দ্বিতীয় দফায় যে উপজেলা পরিষদ নির্বাচন, আপনার কি মনে হয় যিনি নির্বাচিত হচ্ছেন তার প্রতি ভালোবাসা জনিত কারণ এটা হচ্ছে? এখানে ভালোবাসা জনিত কিছু নাই ভাই, প্রেম না, এটা হলো গিয়ে মাইরের ভয়ে। আগে কিছু মাইর দৌড় দিছে, ওদিকে গেলে দেখেন না আপনি, বেশি দূর যাওয়া দরকার নেই। মাত্র 2 দিন আগের কথা, এই সিরাজগঞ্জে থানার মধ্যে ঢুকে পিটাইছে। থানার মধ্যে একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বসে ছিল, তাকে যে এনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যার পেছনে নাকি ওখানকার সংসদ সদস্য আছে, সংসদ সদস্য সমর্থিত প্রার্থী, থানার মধ্যে ঢুইকা ওই লোকটা পিটাইছে পুলিশের উপস্থিতিতে। পুলিশ থামানোর চেষ্টা বন্ধ করে নাই, কারণ থামানোর চেষ্টা করে নাই, কারণ থামাতে গেলে আবার না বদলে দিতে হয়, কারণ যে পিটাচ্ছে সেও তো আওয়ামী লীগ। প্রবলেমটা হচ্ছে এখানে। শুনেন, আমি একটা কথা বলি। আমার এক সহকর্মী একবার বলছিল যে এই যে বিএনপি এখন হাহুতাশ করছে না, মানে নানা দিক দিয়ে আওয়ামী লীগ তাদেরকে চাইপা ধরছে, প্রশাসন, পুলিশ, অমুক তমুক সবই তো তাদের হাতে। তো তারা বলতে ভাই সহজ হিসাবে তো আওয়ামী লীগের কোনো পতন দেখি না, আওয়ামী লীগের থেকে সহায়তে পারছে না। তখন উনি হাসে বলে কি, যে অবস্থা যেমন হয়েছে, তারা বিএনপিটা খাইছে, অমুক খাইছে, তমুক খাইছে, এখন তারা নিজেরা মারামারি করবে।
এবং এই নিজেরা মারামারি করে একসময় তারা শেষ হয়ে যাবে। হয়তো এইভাবে হবে না, আমি জানি না, কিন্তু এইগুলি কিন্তু মানুষের মধ্যে আলোচিত হচ্ছে। এই আলোচনাটাকে আপনি একদম উড়াই দেন না ভাই। এই আলোচনাটা আমি শুনে আসছি একজনের কাছে। তো এই আলোচনাগুলো মানুষের মধ্যে এখন হচ্ছে, কেন হচ্ছে? দেখছে বলে হচ্ছে। জীবনে কখনো শুনেছেন যে একজন উপজেলা প্রার্থীকে চেয়ারম্যান ক্যান্ডিডেটকে থানার মধ্যে আরেক দল যে পিটায় এবং পুলিশ ফিরায় না, তখন এমপি সাহেবের ক্যান্ডিডেট সে? বা এই যেগুলো হচ্ছে আমাদের দেখতে হচ্ছে। কারে পিটাইছে? ওই লোক আওয়ামী লীগ করে, ওই লোকেরও আদর্শ আওয়ামী লীগ, সে তো তাই বলে, এই লোক আওয়ামী লীগ। এখন এইগুলি হচ্ছে, এগুলো আমাদের দেখতে হচ্ছে। আপনি কি মনে করেন এগুলো দেখার পর মানুষের শ্রদ্ধা আওয়ামী লীগের প্রতি বাড়তেছে ভাই? মানে এখন বিষয়টা তাহলে বিএনপির যদি দোষ ধরেও থাকে আওয়ামী লীগের ভাষায়, সেই কাফফারা শুধু বিএনপি দিচ্ছে না, জনগণও দিচ্ছে। বিষয়টি কি এরকম কিনা? জনগণই দিচ্ছে, বিএনপি জনগণও না, জনগণই। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব জুনায়েদ কি? না, এই প্রশ্নটাই আমি বলি যে দেখুন, আসলে তো সাফারিংটা তো জনগণেরই হচ্ছে সব অর্থে। তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে দেশের জবাবদিহিতার জায়গা নেই, ফলে সরকারের একটা অনুকম্পার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এটা সবসময় ঘটে, যখন আর কোনো জবাবদিহিতা থাকবে না, তাহলে আপনি যদি অনুকম্পা করেন তো করলেন, আর আপনি যদি আমাকে মারেন কাটেন তাহলে তো আমি মরবো এবং কাটা পড়বো। তো এই জায়গাটা সরকারের অনুকম্পার উপর দেশের মানুষের ভবিষ্যৎ। সেটা এখন দ্রব্যমূল্য বাড়বে কি বাড়বে না, বিদ্যুতের দাম বাড়বে কি বাড়বে না, জ্বালানি তেলের দাম বাড়বে কি বাড়বে না, ওষুধের দাম বাড়বে কি বাড়বে না, মানুষ ফসল ফলায় দাম পাবে কিনা, শ্রমিক তার মানে মজুরি আর বাজার দর হিসাব মেলাতে পারবে কিনা, এগুলো তো চলছে মানুষের। এগুলো নিয়ে কথা বলার জায়গাটা আমাদের স্পেসগুলো সব নাই হয়ে গেছে। এবং এইটা সরকারের, আবারও বলছি যে অনুকম্পার, তখন মানুষ সংগ্রাম করে, মানুষ তখন বাধ্য হয় ওই জায়গাটাতে যেতে। এখন এই জায়গাটাতে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে যে মানুষের অধিকার প্রতিষ্ঠার কাঠামোগত আয়োজনটা লাগবে। আমাদের গণতন্ত্র প্রথম থেকেই ফ্লড, মানে নানা ধরনের, এটা গণতন্ত্র নাম দেওয়া হয়েছে কিন্তু ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখা হয়েছে, মানুষকে ক্ষমতাহীন করা হয়েছে। মানে অনেকগুলো সাংবিধানিকভাবে জনগণের অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু এক হাতে অধিকারের কথা বলে আরেক হাতে কেড়ে নেওয়ার সব ব্যবস্থা করা হয়েছে। তার মানে ক্ষমতাটা কাঠামোটা কীভাবে, সেটাই কিন্তু আসল পরিচায়ক যে আসলে মানুষের অধিকারগুলো আছে কিনা। ক্ষমতার চরিত্র যদি ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক জমিদারি হয়, তাহলে মানুষের অধিকারের যত আওয়াজ দেওয়া হোক ওগুলো আসলে কার্যকর হবে না। এইটাই আছে। এখন এইটাকে বদলানোর চেষ্টা আমরা করছি। সেই বদলানোর জায়গায় যখন আমি বলবো যে স্থানীয় সরকারের বদলানোর জন্য জনগণের যে শক্তি সেটাকে কি কাছে পাচ্ছেন? সেখানে যখন আমরা স্থানীয় সরকারের কথা বলবো যে স্থানীয় সরকারের কাঠামোটা বদলাতে হবে, করের ব্যবস্থার জায়গায় যেতে হবে, তাকে আরও ক্ষমতা দিতে হবে, তখন তো 53 বছর ধরে যে এমপি তন্ত্র কায়েম হয়েছে তারা তো এটা খুব বাস্তবতাপূর্ণ মনে করবে না। তারা মনে করবে যেগুলো সরলীকরণ কিংবা একটু আকাশকুসুম চিন্তা। এইটার বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা করতে হবে। ফলে কল্পনার সীমা যদি না বাড়ায়, মানুষ যদি তার অধিকারের স্বপ্ন না দেখে, তাহলে লড়াইটা কেমনে হবে? আমি যে জায়গায় বলতে চাই, যেটা জনাব সেলিম আলতাফ জর্জ বললেন, যে আসলে বিরোধী দল মানুষের আস্থা অর্জন করতে পারে নাই, ইনি এটা বলতেই পারেন। সরকারি দল তো এটা সবসময় বলবে, কিংবা প্রতিপক্ষ দল পরস্পরের ক্ষেত্রে এটা বলবে। এইটা প্রমাণ করার জন্য এটা তো নির্বাচন। আমরা তো একটা সুষ্ঠু নির্বাচনই চাইছি। তাতে যদি আওয়ামী লীগকে জনগণ আবার ভোট দিয়ে সরকার গঠন করে, একেবারে সত্যি সত্যি বলছি, স্যালুট দিয়ে আমরা সরকারের সমস্ত ভালো কাজের সাথে থাকবো। কিন্তু এই পরীক্ষা তো ওনারা করতে দিচ্ছেন না, কারণ ওনারা এটা সবচেয়ে ভালো মতো জানেন যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, একটা সুষ্ঠু নির্বাচন দিলে ওনারা ক্ষমতায় থাকতে পারবেন না। ওনারা তো বলছেন আপনারা আদায় করে নেন, ওনারা তো আদায় করে শেষ করছি। আমাদের এই যে ওনারা যে ক্ষমতায় থাকতে পারবেন না, এই কথাটা কিন্তু আমার না, শুধু খোদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মানে জনাব ওবায়দুল কাদের সহ বহু নেতা বলেছেন যে তারা সুষ্ঠু নির্বাচন দিলে কি কি হবে এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষমতা হারালে তারপরে বড় কি কি হবে, এগুলো সব তারা বলে নিজেদের উপর রাখেন। এখন অতীতের কৃতকর্ম কিভাবে ঠিক করবেন? অতীতে ফিরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। অতীতের কৃতকর্মকে ভবিষ্যতে যাতে ওই কৃতকর্মের পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নিশ্চিত করা দরকার। এখন আমি বললাম, ভাই আমি শপথ করিয়া বলিতেছি আগে যা করিয়াছি আর তা করবো না, এইটা একটা ভালো ইচ্ছা, সদিচ্ছা, কিন্তু এটাই যথেষ্ট নয়। কিন্তু আমি ক্ষমতা পাওয়ার পর আবার এটা করতে পারি, তাহলে আমার গ্যারান্টিটা কি?
গ্যারান্টি হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে হবে যে একজন ব্যক্তি মানুষ যদি আবার একটা অন্যায় করতে চায় তাহলে সে অনেকগুলো প্রতিরোধের মুখোমুখি হবে। সে দেশে আইন আদালত ন্যায় বিচার থাকবে, দেশে এমন কতগুলো মানে ক্ষমতার ভারসাম্য থাকবে যাতে সে চাইলেই আর নির্বাচন ব্যবস্থা দখল করে ফেলতে পারবে না, চাইলেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা দখল করে ফেলতে পারবে না। এইগুলো ঠিক করতে হবে। সেইগুলো ঠিক করার প্রস্তাবটাই কিন্তু আমরা বলা হচ্ছে যে আদালত বলেছিল আরও 2টি নির্বাচন হতে পারে, তাহলে ওইটাতেও যদি আমরা দাঁড়াই তাহলে 2টো নির্বাচন হওয়ার পরে আমরা এমনভাবে পুরো রাষ্ট্র ব্যবস্থাটা সংস্কার করতে পারি। হ্যাঁ, 31 দফা আমাদের প্রস্তাব হয়েছে, আপনার আওয়ামী লীগ আরও অন্য প্রস্তাব নিয়ে আসতে পারে, সেখানে সবটা একটা কনসেনসাসে পৌঁছানো যেতে পারে। রাষ্ট্রের এমন কতগুলো গ্যারান্টি পয়েন্ট তৈরি হতে পারে ক্ষমতার ভারসাম্যের জায়গা থেকে, যেখানে পরে আর ইলেকশনগুলো কেউ এইভাবে দখলীকৃত করতে না পারে। সেই প্রস্তাবে কিন্তু আমরা দিয়েছি যে একটা সুষ্ঠু নির্বাচনের পরে ওই সংসদ বসে ঠিক করবে যে আসুন কিভাবে আমরা ওই ব্যবস্থাটা, ওই বন্দোবস্তটা তৈরি করতে পারি। সেই জায়গা থেকেই আলোচনাটা হচ্ছে। সরকার উৎখাত করতে হবে, আন্দোলন দিয়ে বাধ্য করতে হবে, এগুলো তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এই পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ তো আপনার আওয়ামী লীগের চেয়ে বেশি কে দিয়েছে, তাই না? পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ থাকবে এবং সেটা চলবে। যদি সরকার না মানে তাহলে আমরা কি করব? জনগণ বসে থাকবে? জনগণ সংগ্রাম করে সেইটা মানতে বাধ্য করবে, কারণ জনগণ সাফারিংটা পড়ছে, তার প্রতিনিধি আকারে বিরোধী দল সেটা করবেই। এখন আপনি বলবেন যে আমরা জনগণকে সাথে নিতে পেরেছি কিনা, আমরা একটা কি বলে জনতার মঞ্চ আপনি বানাতে পেরেছেন কিনা, আমলাদেরকে নামিয়ে নিয়ে আসতে পেরেছেন কিনা। আপনি রাষ্ট্র ব্যবস্থাটাকে যেভাবে পকেটে ঢুকিয়েছেন, হ্যাঁ, এটা একটা অদৃষ্টপূর্ব ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এর আগেও রাষ্ট্রকে দলীয়ভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, অনেক দূর করতেও পেরেছে, কিন্তু এই সরকার যেভাবে পুরো রাষ্ট্রটাকে পকেটে ঢুকিয়ে ফেলেছেন সেইটার কোনো পূর্ব দৃষ্টান্ত নাই। আমি একেবারে বললাম যে এটা মানে এর কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। আমি অনেক দেশের উদাহরণ, কিছু দেশের উদাহরণের সাথে হয়তো মেলানো যেতে পারে। তাহলে সেই জায়গা থেকে একটা নতুন লড়াই আমাদের করতে হচ্ছে, যে ভয়, ত্রাস, গুম, খুন ইত্যাদি, তার মধ্য দিয়ে নিশ্চয়ই মানুষ যখন প্রবল বাধা চলতে থাকে তখন কোনো না কোনো পথ বের হয়। সেই পথ বের হওয়ার দেরি হওয়া মানে এই নয় যে আপনি চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে নিয়ে নিতে পারেন। ফলে ক্ষমতা যারা চিরস্থায়ী বন্দোবস্ত ভাবছেন কিংবা কখনোই আর ওই ব্যবস্থা ফিরবে না, এইটা যখন আপনি আপনার সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলছেন, যেখানে প্রার্থীরা প্রার্থী থাকতে পারে না, আপনি যে নির্বাচন স্পষ্টতই প্রভাবিত করবেন, তার মধ্যে এমন সিচুয়েশন তৈরি করেন প্রার্থী আর প্রার্থীই থাকতে পারে না, বিরোধী দল হলেই আপনি তাকে মেরে কেটে সমান করে ফেলবেন। এই পরিস্থিতিতে আপনার সাথে আমি নির্বাচন ব্যবস্থা নিয়ে কেবলমাত্র আস্থায় পৌঁছাবো, এইটা মানে একটা অসম্ভব রাজনৈতিক প্রকল্প আপনি হাজির করছেন। আপনার বরং এই জায়গা থেকে আমরা প্রস্তাব করছি রাজনৈতিক ঐক্যমত্যের অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো চিন্তা করা যায় কিনা, যেটাতে আগামী অন্তত 3টি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার মধ্য দিয়ে আমরা এই সংস্কারের জায়গায় যেতে পারবো। 15 বছর সময় পেলে দেশে একটা প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো তৈরি হতে পারে, যেটার মধ্য দিয়ে এই যে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সংকট সেটা থেকে আমরা বেরোতে পারি। বাংলাদেশের এই ভবিষ্যৎ চিন্তা না করলে মানে বাংলাদেশের সামনে যে গ্লোবাল চ্যালেঞ্জ আসছে, সবচেয়ে বড় কথা ঠিক এখন আর কোনো দেশ কিন্তু বিচ্ছিন্ন নয়। এই গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই রাষ্ট্র কাঠামো আর মানে সক্ষম হবে কিনা এটা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। ফলে আমাদের সার্বভৌমত্ব অ্যাট স্টেক হবে। ধন্যবাদ। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, ক্ষতি কেবলমাত্র বিএনপির হচ্ছে নির্বাচনে অংশ না নিয়ে কিংবা একতরফা নির্বাচনের কারণে, আওয়ামী লীগেরও দলীয়ভাবে তৃণমূল পর্যায়ে বা সাংগঠনিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা, বিষয়গুলো নিয়ে আপনি আলাপ করবেন। জনাব সাকিব ভাই যেটা আলোচনা করলেন সার্বিকভাবে, দেখেন এটা খুবই ভালো। ওনার যে কথা এবং যে প্রস্তাবনা এবং যেভাবে বলছেন নানান রকমের বন্দোবস্তের কথা, এইগুলো একদম সম্পূর্ণই থিওরিটিক্যাল। এটার প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যেই বিষয়গুলো আসলে প্রয়োজন সেই সমস্ত কিছু বাংলাদেশে অনুপস্থিত। এই কারণে উনি বললেন যে ওইগুলো তো আমরা ফিক্স আপ করতে পারবো না। অবশ্যই ফিক্স আপ করা যাবে না। যখন ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে জাতির পিতা হত্যাকারীদেরকে আপনি প্রোটেকশন দিলেন, অবশ্যই সেটা তো ফিক্স আপ করা যাবে না। 21শে আগস্টে যখন গ্রেনেড মেলে আজকের প্রধানমন্ত্রী সহ হত্যা করার নামে 26 জনকে হত্যা করে ফেললেন, সেগুলো তো অবশ্যই ফিক্স আপ করা যাবে না। দেশের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে মদত দেওয়ার জন্য যখন 11 ট্রাক অস্ত্র এনে দেশকে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হলো, অবশ্যই সেইগুলো, কিন্তু এইগুলোর বিষয়ে জাতিকে বলতে হবে যে ওই ডিড ইট রং, আমরা এটা ভুল করছিলাম। কিন্তু এইটাকে যে সাফাই গাওয়ার প্রবণতা, সেই সাফাই গাওয়ার প্রবণতার সাথে আওয়ামী লীগের দল। এখন
আপনার নির্বাচন কেন্দ্রিক ব্যবস্থা, হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগ তো কিছু না কিছু হলো, আমি তো আমার কথা শুরুতেই বলেছিলাম যে আমরা যে কিছুটা অসুবিধায় পড়ছি না তা নয়, অবশ্যই আমরা অসুবিধায় পড়ছি, কিন্তু সেটা কতটা কমিয়ে রাখা যায়, কমিয়ে এগিয়ে রাখা যায়। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বলছে আওয়ামী লীগ এর বিপরীতে অন্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাও তারা বলছে। তো এই ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ তার নিজস্ব কৌশল নিয়ে অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সমস্ত পরিকল্পনা এবং সমস্ত কার্যক্রম, কেননা বিএনপি নীতিগতভাবে নির্বাচনে অনুপস্থিত থেকে যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক যে চাওয়া, সেই চাওয়াটা পূরণ করার ক্ষেত্রে তাদের সমস্ত কর্মকৌশল সেই দিকে তারা নিয়োজিত করেছে। তো সেই বিশৃঙ্খলার ভেতর থেকে আওয়ামী লীগ তো অবশ্যই কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হবেই। সেই ক্ষতিগ্রস্ত অবস্থা আমরা কতটা কমিয়ে রাখতে পারি, কমিয়ে রেখে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম নিয়ে দেশের মানুষকে নিয়ে কতটা এগিয়ে যেতে পারি, আমাদের ফোকাস সম্পূর্ণ সেই দিকে। অপরপক্ষে বিএনপি এই বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির মধ্য দিয়ে তাদের রাজনৈতিক চাওয়াটা বাস্তবায়ন করার জন্য সমস্ত কৌশল সেদিকে তারা প্রয়োগ করে রেখেছে এবং এই কৌশলের সাথে নানান রকম কথা বলছে। সাকিব ভাইয়ের সাথে আরেকটা কথা আমি দ্বিমত করি, উনি বলছেন যে মানুষের কথাবার্তা বলার জায়গাটা সংকুচিত হয়ে আসছে। অবশ্যই সংকুচিত হয়ে আসছে না, যার কারণে প্রতিটা দিন টেলিভিশনে প্রত্যেকটা দিন আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকার পরিচালনার ক্ষেত্রে কোথায় কোথায় ইরেগুলারিটিস আছে, কোথায় কোথায় কি হচ্ছে, একটা কথাও কিন্তু কমতি হচ্ছে না, সমানে বলে যাচ্ছেন। আজকেও দেখেন দুইজন মানুষ আমার বিপক্ষে বলে যাচ্ছেন, এরপরে যদি বলেন যে গণতন্ত্র দিয়ে হবে না, আমি বলতে বাধ্য হলাম, তাহলে এইটা কি আপনার দেশের মানুষ সেইভাবে গ্রহণ করে কিনা? মাসুদ কামাল ভাই কিন্তু বিএনপির সমালোচনাও করছেন এবং সেই স্বাধীনতার ভেতর দিয়ে ওনারা কথা বলছেন। ওনাদের যে গঠনমূলক সমালোচনা, আমি আবারও বলছি গঠনমূলক সমালোচনা, এটা আমরা গ্রহণ করি। এবং বিশেষ করে সাকিব ভাইয়ের মতো, মাসুদ কামাল ভাইয়ের মতো স্মার্ট যারা অনেক উন্নত বুদ্ধির মানুষ, উন্নত বুদ্ধির চর্চা করেন, তারা যখন কোনো কোনো সাজেশনস আমাদের কাছে দেন, আমরা সেইগুলো গ্রহণ করি। পার্সোনালি আমি গ্রহণ করি এবং আমি আমার মতো করে আমার ফর্মে সেগুলো আলোচনা করি যে কিভাবে এইগুলো আরো অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে আমরা স্মুথলি এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কেননা এইগুলোর মধ্য দিয়েই কিন্তু পারস্পরিকভাবে দেশটা এগিয়ে যাবে। কিন্তু একটা জায়গায় থেকে আমি আবারও বলেছি, সাকিব ভাইয়ের কথাটা আমি আবারও রিপিট করি, যে ওইগুলো তো ফিক্স আপ করা যাবে না, ফিক্স আপ করা যাবে না, কিন্তু যেই ক্ষতটা তৈরি হয়ে রেখেছেন সেই ক্ষতটার ব্যাপারে কিন্তু আপনি বলতে পারেন উই আর সরি, উই ডিড ইট ভেরি রং, আমাদের এটা করা উচিত হয়নি। কিন্তু সেইগুলো না করে যখন এটার উপরে আপনি প্রলেপ দিবেন, এটার উপরে সাফাই গাইবেন এবং এটার উপরে নানান রকম ব্যাখ্যা করে এটাকে পুঁজি করে আপনারা নানান কথা বলবেন, সেইখানে কিন্তু মূল সমস্যাটা রয়ে গেছে। সেই জায়গাটা আগে ফিক্স আপ হতে হবে, ফিক্স আপ হলে আপনার এই বন্দোবস্তের ফিক্স আপ হয়তো হয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল। না, বুঝতে পেরেছি আপনার সময়বোধ নাই একদম। আমি ছোট করে বলি, দেখেন এই যে সেলিম আলতাফ ভাই বললেন না গঠনমূলক সমালোচনা, আচ্ছা আমরা যে এতক্ষণ দুজন আলাপ করলাম, উনি তো আগেই কিন্তু পক্ষ করে নিছেন যে আমরা দুজন ওনার বিপক্ষে, কথাটা ঠিক না। আমরা দুইজন ওনার কথা আমি বলতে পারবো না, উনি একটা যেহেতু পলিটিক্যাল পার্টি করেন, আমি তো কোনো পার্টির সঙ্গে জড়িত না, তা আমি কিন্তু ওনারও পক্ষে না ওনারও বিপক্ষে না। আমি সাধারণ মানুষ হিসেবে আমি যেটা বুঝি সেটা আমি বলি, যেটা আমার করা প্রয়োজন মনে করি সেটা আমি বলি। কাজেই ওনার কাছে মনে হচ্ছে আমি ওনার বিপক্ষে, এই যে মনে হওয়াটা, এটি হলো সমস্যা, এটি হলো সমস্যা। একটা যখন একটা ক্ষমতাসীন পার্টি, তার কাছে যখন মানুষ চাইবে যে এটা আমি পেলাম না কেন, যখন সে বলবে পেলাম না কেন, তার মানে কি পার্টি ওটা সরকার ওটা দিতে পারে নাই, এই জন্য সে চায়। আচ্ছা এই চাওয়াটাকে যদি আপনি মনে করেন আমার বিরোধিতা করতেছে, তাহলেই সমস্যা, এটা আপনি মনে করবেন। আচ্ছা উনিই বলুন, আমি সেলিম ভাইকে বলতেছি গঠনমূলক এই যে আলোচনা করে করলাম, এর মধ্যে কোনটা আপনার কাছে গঠনমূলক সমালোচনা মনে হয়? গঠনমূলক সমালোচনা কাকে বলে? যে কথাটা আসলে প্রশংসা, যে কথাটা আসলে প্রশংসা সেটাই গঠনমূলক সমালোচনা। প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্স দেখেন, প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্স দেখেন, ওখানে যারা যান সাংবাদিকরা, ওনারা যেটা করেন এইটাই ওনাদের কাছে গঠনমূলক সমালোচনা। আর আমি একজন সাংবাদিক হিসেবে ওখানে যারা যান, এরা অধিকাংশ হয় আমার মানে সমকক্ষ, আমার মানে কন্টেম্পোরারি, এখন তো আমিও বুড়া হয়ে গেছি, দু একজন আমার যে সিনিয়র হয়তো আছেন, আর ম্যাক্সিমাম আমার কন্টেম্পোরারি অথবা জুনিয়র, ওনারা আমারই পেশার লোক। তবু আমি দায়িত্ব নিয়ে বলছি, ওনারা যারা যান তাকে সাংবাদিকতা বলে না। আমার 35 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা এবং ইউনিভার্সিটিতে কয়েক বছর পড়ার অভিজ্ঞতা, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছি রে ভাই, সেটা মিলেই আমি বলতেছি উহাকে তোলমর্দন বলে। ওইটাকে ওনারা মনে করেন গঠনমূলক সমালোচনা।
যদি কেউ তেল মারাকে গঠনমূলক সমালোচনা বলেন, তাহলে ভাই সমালোচনা বলতে যে শব্দ, এই শব্দটাকে ডিকশনারি থেকে বিদায় দিতে হবে। নির্বাচন এটাই হলো প্রসঙ্গ কি সমস্যা। কোনো আশার কিছু দেখছেন? আমি দেখছি, আমি অবশ্যই দেখবো না, কারণ আশা না হলে তো বাঁচবই না, তাহলে বাঁচবোটা কি নিয়ে? আমি সবসময় বলি একটা জিনিস, এই যে বলে না যে বিএনপির আন্দোলন ব্যর্থ, কেন ব্যর্থ? তারা তো কিছু করতে পারলো না। আন্দোলন কিন্তু এই যে বলে না হও আর অমনি হয়ে গেল, এটা আল্লাহ বলছিল হও, পৃথিবী হয়ে গেছে, আর কোনো ক্ষেত্রে হয় না। আমাদের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন কোন? আমাদের স্বাধীনতা আন্দোলন, যেটা সেটাও কিন্তু 52 সাল থেকে শুরু হয়েছে রে ভাই। হও বললেই হয় না, হচ্ছে। এটা একটা প্রক্রিয়া, আন্দোলন একটা প্রক্রিয়ার নাম, রেজাল্ট না। রেজাল্ট হলো ভিক্টরি, আর প্রক্রিয়া হলো আন্দোলন। প্রক্রিয়াটা চলতে থাকে। আজকে আমি এখানে চ্যালেঞ্জ দেব, আজকে একটা সঠিক নির্বাচন হোক, খালি সঠিক একটা নির্বাচন হোক, বিএনপি বুঝবে, আওয়ামী লীগ বুঝবে আন্দোলন হয়েছে কি হয় নাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজন কনশনে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।